আসসালামু আলাইকুম, দিস ইজ আবু নোমান বাসার। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমরা ফাইনালি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শুরু করছি। আমরা এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এই প্লে লিস্টে ইনশাল্লাহ বেসিক থেকে অ্যাডভান্স দেখব এবং আমরা সকল টপিকস কভার করার পর ইনশাল্লাহ আমরা একটি প্রজেক্ট দেখব। তো মেইনলি আপনাদের রিকোয়েস্টগুলো ছিল যারা আমাদের ফ্রি কোর্স থেকে জ্যাঙ্গো প্রপারলি কমপ্লিট করেছেন তারা প্রায় প্রতিনিয়ত রিকোয়েস্ট করতেন যে ভাই আমরা তো জ্যাঙ্গো প্রপারলি শেষ করলাম, এখন হচ্ছে আমরা জ্যাঙ্গো রেস্ট কীভাবে শিখবো, এরকম রিকোয়েস্ট ছিল। এবং আমরা এই ফ্রি কোর্সের পাশাপাশি যেহেতু আমাদের পেইড কোর্স আছে, আমাদের পেইড কোর্সেও দেখা যাচ্ছে যে পেইড কোর্স শেষ করার পর আমরা তাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটি শুরু করতেছি। সো এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ককে প্রথমে আমরা টপিক ধরে ধরে আলোচনা করব বেসিক থেকে অ্যাডভান্স। আফটার দ্যাট বেসিক থেকে অ্যাডভান্স যখন আমাদের কমপ্লিট হবে তারপর আমরা একটি প্রজেক্ট দেখব। এখানে আমরা প্রতিটা ক্লাস শেষে ইনশাল্লাহ একটা করে অ্যাসাইনমেন্ট দেবো, যে অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে। যে অ্যাসাইনমেন্টগুলো প্রপারলি কমপ্লিট করতে পারবে আমি আশা করি তারা এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটি পারফেক্টলি শেষ করতে পারবে। তাহলে চলুন, আমি অনেক বেশি এক্সাইটেড। প্রথমে আমরা জেনে নেই যে এক্স্যাক্টলি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক কী। এখানে আমরা যদি ডেফিনেশন দেখি তাহলে ডেফিনেশনে বলা আছে কি, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে ওয়েব এপিআই তৈরি করার জন্য একটি ফ্লেক্সিবল এবং পাওয়ারফুল একটা টুলকিট। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গোর ক্লাস বেসড ভিউয়ের উপর বেসড করে তৈরি। আমরা যারা জ্যাঙ্গো কমপ্লিট করেছি তারা আমরা জানি জ্যাঙ্গো হচ্ছে দু ধরনের ভিউ নিয়ে কাজ করে, একটা হচ্ছে ফাংশন বেসড ভিউ আর একটা ক্লাস বেসড ভিউ। যারা এই ভিউ সম্পর্কে জানেন না বা যাদের এই জ্যাঙ্গো সম্পর্কে আইডিয়া নেই তারা আমাদের ফ্রি কোর্স বা পেইড কোর্স থেকে জ্যাঙ্গো প্রপারলি শিখতে পারেন। তাহলে আমি যে জিনিসটা বলতেছিলাম সেটি হচ্ছে, আপনি যদি জ্যাঙ্গোর সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে থাকেন তাহলে এই কোর্সটি আপনার জন্য সুইটেবল বা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আপনার জন্য একটি এক্সিলেন্ট অপশন হবে। তাহলে আমরা তো ডেফিনেশন থেকে জিনিসটা জেনে নিলাম। এখন আমাদের জানা উচিত যে এখানে আমরা নতুন একটি ওয়ার্ড পেয়েছি, সেটি হচ্ছে ওয়েব এপিআই। তাহলে এই ওয়েব এপিআই এক্স্যাক্টলি কি এটি আমাদের জানতে হবে। আমরা যদি এখানে ডেফিনেশনে দেখি তাহলে ডেফিনেশনে বলা আছে এ ওয়েব এপিআই ইজ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ফর দ্য ওয়েব। দ্যাট মিনস যে এপিআই আমরা ওয়েবের জন্য তৈরি করি তাকে বলা হয় ওয়েব এপিআই। এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে আমরা যদি কোনো ওয়েব ব্রাউজারে আসার পর যদি আমরা কোনো কিছুর জন্য যদি সার্চ দিই, এক্সাম্পল হিসেবে যদি ধরি এখানে www.acquiz.org এটা লিখে যদি আমরা সার্চ দিই, আমরা এটা লিখে সার্চ দিলে অবভিয়াসলি কিন্তু আমরা যখন ওয়েব ব্রাউজারে কাজ করি তখন অবভিয়াসলি কিন্তু আমাদের একটা ইন্টারনেটের প্রয়োজন হবে। আমরা এই ইন্টারনেটের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করলে আমরা যে acquiz.org লিখে যে রিকোয়েস্ট করলাম এই রিকোয়েস্টটা এপিআই পাঠাবে কার কাছে? এপিআই পাঠাবে আমাদের ওয়েব সার্ভারের কাছে। এই রিকোয়েস্টের প্রেক্ষিতে বা এই লিঙ্কে আমাদের যা আছে বা এই ইউআরএলে যা আছে সেটা আমাদের ডাটাবেস থেকে রেসপন্স হয়ে আমাদের ব্রাউজারের ইন্টারফেসে চলে আসবে এবং ফাইনালি আমরা এই জিনিসটা দেখতে পাবো। তাহলে ওয়েব এপিআই এক্স্যাক্টলি কি সেই জিনিসটা কিন্তু এখান থেকে আমরা জেনে নিলাম। বাট এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের একটু ল্যাকিং থেকে যাচ্ছে। আমাদের ল্যাকিং হচ্ছে আমরা তো ওয়েব এপিআই এক্স্যাক্টলি কি সেটা তো দেখলাম, বাট এপিআই এক্স্যাক্টলি কি সেটা কিন্তু এখনও আমরা ক্লিয়ার না। সো আমাদের এখন জানা উচিত যে এপিআই এক্স্যাক্টলি কি। আমরা যদি এখানে দেখি এপিআই স্ট্যান্ড ফর, দ্যাট মিনস এপিআই এর ফুল রূপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তাহলে এপিআইটাকে যদি আমরা আরও সহজভাবে বুঝতে চাই যে এপিআইটা এক্স্যাক্টলি কী কাজ করে বা এপিআইটা আমরা কেন ব্যবহার করে থাকি, এপিআই আমাদের সফটওয়্যার ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে বা যেটাকে বলা হয় মিডিয়া হিসেবে কাজ করে। কাদের মিডিয়া হিসেবে কাজ করে? দুই বা ততোধিক যদি আমাদের অ্যাপ্লিকেশন থাকে, দুই বা ততোধিক অ্যাপ্লিকেশনের মাঝে সে একটা কমিউনিকেশন ক্রিয়েট করে বা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে এপিআই। সো আমাদের তো দেখা যায় যে সামটাইমস আমাদের দুই বা ততোধিক আমাদের অ্যাপ্লিকেশন থাকে। এই যে দুই বা ততোধিক অ্যাপ্লিকেশনের মাঝে যে আমরা সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি বা আমরা যে কমিউনিকেশন করতে যাচ্ছি, এই কমিউনিকেশন বা সম্পর্ক স্থাপনের জন্য ইন্টারমিডিয়েট হিসেবে আমাদের কাজ করে এপিআই। তাহলে এপিআইটাকে যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে কিন্তু আমরা আরও সহজভাবে বুঝতে পারবো। আমরা যখন রেস্টুরেন্টে যখন কোনো কিছু খেতে যাই তখন ধরেন আমি এখানে রেস্টুরেন্টে খেতে গেলে প্রথমে আমি কী করি? প্রথমে আমি ওয়েটারকে অর্ডার দিই যে আমি এই আইটেমগুলো খাবো। তখন ওয়েটার কী করে? আমার এই রিকোয়েস্টটি সে অ্যাকসেপ্ট করে সে এই রিকোয়েস্টটা সে করে কোথায়? কিচেনে নিয়ে যায়। কিচেনে নিয়ে গিয়ে বলে যে এরকম একজন কাস্টমার আছে যে কাস্টমার এই অর্ডার দিয়েছে।
কিচেনে দেখা যায় যে আমি যা যা অর্ডার দিয়েছি সেটা রেডি করার পর রেসপন্স হিসেবে এই খাবারগুলো বা এই আইটেমগুলো কাকে দেয়, ওয়েটারকে দেয়। ওয়েটার কী করে, ওয়েটার রেসপন্স হিসেবে আমাকে এখানে দেয়। দ্যাট মিনস আমি যে এখানে কাস্টমার আছি সেই কাস্টমারের সামনে সেই আইটেমগুলো প্রোভাইড করি। এখানে যে রেস্টুরেন্টের ভিতর যে কাজটা হয় সেম কাজটাই আমরা যদি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বা এপিআইটা যদি বোঝার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে বুঝতে পারি এভাবে যে আমি একজন ইউজার, আমি রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে আমি কোনো কিছু অর্ডার দিচ্ছি। এই ওয়েটারটাকে আমি ধরলাম এপিআই, ওয়েটারের নাম ধরলাম এপিআই। এই এপিআইকে আমি বললাম যে আমি কোক খাবো প্লাস আমি আরও কিছু জিনিস খাবো, তাকে আমি বললাম। এই ওয়েটার কী করলো, এই ওয়েটার কিচেন, দ্যাট মিনস আমি ধরলাম ডাটাবেসে সে রিকোয়েস্টটা পাঠিয়ে দিল যে একজন ইউজার আছে, ইউজার এসে আমাকে রিকোয়েস্ট করলো বা আমাকে অর্ডার দিল যে সে এই জিনিসগুলো সে চাচ্ছে বা এই জিনিসগুলো সে খাবে। তখন সে এই ডাটাবেস বা এই যে কিচেনটা আছে এই ডাটাবেস থেকে রেসপন্স হিসাবে সেই যে রিকোয়েস্ট করছে সেই রিকোয়েস্টের রেসপন্সটা এই এপিআই এর মাধ্যমে ইউজারের কাছে চলে আসবে। সো এক্স্যাক্টলি এপিআই এভাবেই কাজ করে। সো আমরা যদি আরেকটু প্রফেশনালি দেখি তাহলে আমরা যখন কোনো ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে এসে আমরা দেখা যায় যে আমরা আমাদের ওয়েব ব্রাউজারে এক্সাম্পল হিসেবে যদি এখানে ধরি যে www.iquiz.org লিখে যদি সার্চ দিই তাহলে এই রিকোয়েস্টটি আমার এসটিটিপি রিকোয়েস্ট হিসেবে কোথায় চলে যাবে, এসটিটিপি রিকোয়েস্ট হিসেবে চলে যাবে এপিআই এর ভিতর। এই এপিআই কী কাজ করবে, এপিআই যে কাজটা করবে আমি যে iquiz.org লিখে যে সার্চ দিলাম এই ইউআরএলের জন্য যে ডিজাইনটা আমার আছে বা যা যা জিনিস আছে সকল জিনিস সেই জন্য রিকোয়েস্ট পাঠাবে কোথায়, ডাটাবেসে রিকোয়েস্ট পাঠাবে। ডাটাবেসে চেক করবে যে এই ইউআরএলের জন্য কী কী জিনিস আছে সেই জিনিসগুলো সে রেসপন্স হিসেবে এপিআই এর মাধ্যমে আমার কাছে বা ইউজারের কাছে পাঠিয়ে দেবে এবং ফাইনালি আমরা আমাদের ডিসপ্লেতে এই জিনিসটা দেখতে পারবো। তাহলে আশা করি এপিআই এক্স্যাক্টলি কী বা এপিআই এর আর্কিটেকচারটা কী বা এপিআই কীভাবে কাজ করে এরপর আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে তো আমরা পারফেক্টলি বুঝে গেলাম যে এপিআই এক্স্যাক্টলি কি। এখন আমাদের আরেকটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে কেন আমরা এপিআই ব্যবহার করব। সো সেই জিনিসটা আমরা ফাইনালি জেনে নেই। আমরা যদি এখানে দেখি যে আমাদের যে ওয়েবসাইটটা আছে iquiz.org, আমি যদি এখানে ওয়েবসাইটটা একটু ভিজিট করাই, আমরা যদি কোনো ব্রাউজারের ইউআরএল এসে লিখি iquiz.org লিখে সার্চ দিই তাহলে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসতেছে। এখন আমরা এই ওয়েবসাইটের ভিতরে দেখতে পাচ্ছি কি এখানে অনেকগুলো কোর্স আছে, যেমন পাইথন উইথ প্রবলেম সলভিং, এসকিউএল, ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এডাব্লিউএস, এরকম অনেকগুলো কোর্স আছে এবং জ্যাঙ্গোর পেইড কোর্স আছে। আমরা যদি এখান থেকে জ্যাঙ্গোর পেইড কোর্সটা ওপেন করি তাহলে এখানে যে তথ্যগুলো আসতেছে এই তথ্যগুলো কিন্তু দেখা যাচ্ছে আমার ডাটাবেস থেকে কিন্তু আসতেছে। তার মানে দেখেন প্রতিটা ইউআরএলের জন্য কিন্তু আমার ডিফারেন্ট তথ্য আসতেছে। দ্যাট মিনস আমার ডাটাবেসে প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা তথ্য স্টোর করা আছে। এখন দেখেন যে এই ওয়েবসাইটটা ধরেন যে ছোট আকারে আছে, এখন মনে হলো যে এই ওয়েবসাইটটা আমার ডে বাই ডে অনেক বড় হয়ে গেছে। বর্তমানে এই ওয়েবসাইটটা শুধুমাত্র আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি, বাট আমি চাচ্ছি যে অ্যান্ড্রয়েড অ্যাপ আমি ক্রিয়েট করব বা জাভা অ্যাপ আমি ক্রিয়েট করব বা অন্যান্য ডিভাইস দিয়েও আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার জন্য। এর জন্য আমি চাচ্ছি না যে আমি নতুন করে ডাটাবেস ক্রিয়েট করবো। এই যে iquiz.org এই ওয়েবসাইটটা যখন আমি তৈরি করেছি এখানে যে ডাটাবেসটা ক্রিয়েট করার সময় যে মডেলটা আমরা ক্রিয়েট করেছি আমি চাচ্ছি এক্স্যাক্ট এই মডেলটাই আমি ব্যবহার করব, বাট আমি জাভা অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড বা অন্যান্য কোনো মাধ্যমে আমি এই ডাটাবেসটাকে আমি অ্যাক্সেস করব। বাট স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি ডিরেক্টলি কিন্তু আমরা এই ডাটাবেসটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। এখন আমরা যদি চাই যে iquiz.org যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসটাকে আমি অ্যাক্সেস করতে চাই তাহলে ইন্টারমিডিয়েট হিসেবে আমাদের একটা কী করতে হবে, এপিআই ক্রিয়েট করতে হবে। এই এপিআইটা কী কাজ করবে, এই এপিআইটা যে কাজ করবে আমি দেখা যায় যে একটি জাভা অ্যাপ ক্রিয়েট করি, জাভা অ্যাপের মাধ্যমে আমি দেখা যায় যে iquiz.org-এর এই ডাটাবেসটি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি চাচ্ছি না নতুন করে আরেকটি মডেল বা ডাটাবেস ক্রিয়েট করতে। এক্ষেত্রে আমি চাচ্ছি যে ডিরেক্টলি আমি এটা অ্যাক্সেস করবো বা মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে ডিরেক্টলি এটা অ্যাক্সেস করবো। এই জন্য আমরা যে কাজটা করতে পারি ইন্ডিভিজুয়াল আমরা মডেল ক্রিয়েট না করে জাস্ট আমরা এখানে একটা এপিআই ক্রিয়েট করব। এপিআই ক্রিয়েট করে আমরা যে কাজটা করব যে আমরা ডিরেক্টলি কানেক্টেড হব এপিআই এর সাথে। আমি কিন্তু ডিরেক্টলি কানেক্টেড হচ্ছি না ডাটাবেসের সঙ্গে, কিন্তু আমরা কানেক্টেড হচ্ছি না। আমরা রিকোয়েস্ট পাঠাবো, আমরা যে কোনো ডিভাইসে হতে পারি, অ্যান্ড্রয়েড হতে পারি বা আমরা জাভা হতে পারি বা লিনাক্স, উইন্ডোজ যে কোনো কিছু আমরা হতে পারি। যে কোনো কিছু থেকে আমরা যদি রিকোয়েস্ট পাঠাই সেটা কোথায় যাবে, সেটা প্রথমে যাবে আমাদের এপিআই এ। এপিআই এ যাওয়ার পর এপিআই কী করবে, এপিআই রিকোয়েস্ট পাঠাবে আমাদের ডাটাবেসে,
ডাটাবেস থেকে এটা রেসপন্স হিসেবে আমাদের আবার চলে আসবে যে আমরা যেখান থেকে রিকোয়েস্টটা করছি এক্স্যাক্টলি সেখানে। আমরা যদি অ্যান্ড্রয়েড থেকে যদি রিকোয়েস্ট করি রেসপন্স হিসেবে অ্যান্ড্রয়েডে আসবে, আবার যদি আমরা জাভা থেকে যদি রিকোয়েস্ট পাঠাই তাহলে আমাদের জাভাতে আসবে। সো এইভাবে যদি আমরা যদি এপিআইটা ক্রিয়েট করি তাহলে দেখেন আমাদের কিন্তু খরচ কিন্তু অনেক কমে যাচ্ছে। কারণ যদি দেখা যায় যে আমি ecwis.org এই ওয়েবসাইটটা তৈরি করার সময় আমি পাইথন জ্যাঙ্গো দিয়ে আমি দেখা গেছে যে মডেলটা ক্রিয়েট করেছি, এই মডেলটা তৈরি করার সময় বা এই ওয়েবসাইটটা তৈরি করার সময় কিন্তু আমার অনেক খরচ হয়ে যায়। এখন যদি দেখা যায় যে আমি একটা মোবাইল অ্যাপ ক্রিয়েট করার জন্য বা অন্যান্য ক্ষেত্রে আমি এই ডাটাবেসটা অ্যাক্সেস করতে চাচ্ছি, সেক্ষেত্রে যদি আমি আবার যদি খরচ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অনেক খরচ পড়ে যাবে। বাট আমি চাচ্ছি কি একবার আমি খরচ করে আমার ডাটাবেসটা আমি ক্রিয়েট করছি, এখন হচ্ছে যে কোনো ডিভাইস বা যে কোনো মাধ্যম থেকে আমি এই ডাটাবেসটা অ্যাক্সেস করবো। এর জন্য আমরা এই এপিআইটা ব্যবহার করতেছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে না, আমি একটা ডাটাবেস থেকে আমি সকল কাজগুলো করতে পারতেছি। তাহলে আজকের ক্লাসের থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নিলাম যে রেস্ট এপিআই কি, রেস্ট এপিআই আমরা কেন ব্যবহার করব, বা এপিআই এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। সো নেক্সট ক্লাস থেকে আমরা প্রতিটা টপিকস ধরে ধরে ইনশাল্লাহ আলোচনা করবো। দ্যাট মিনস আমরা প্রথমে শুরু করবো সিরিয়ালাইজেশন, আফটার দ্যাট ডিসিরিয়ালাইজেশন, তারপর ক্রিয়েট, রিড, আপডেট, এভাবে আমরা টপিকস ধরে ধরে আলোচনা করে ফাইনালি আমরা প্রজেক্ট পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছাবো। সো আমি আবারও বলে নিচ্ছি, যারা এখনও জ্যাঙ্গো জানেন না তারা হচ্ছে আমাদের ফ্রি কোর্স অথবা পেইড কোর্স থেকে জ্যাঙ্গোটা শিখতে পারেন। আফটার দ্যাট আপনারা এই জ্যাঙ্গো রেস্ট এপিআইটা শুরু করতে পারেন বা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শুরু করতে পারেন। তাহলে নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।